সেম প্রিভিয়াস আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে একটা ছোট টপিক নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে গাড়ি কেনার সময় বা গাড়ি পছন্দ করার সময় সাধারণত আমাদের দেশে কি হয়, দেশের বাইরেও কয়েকটা জিনিস কিন্তু মেনলি প্রায়োরিটাইজ করা হয় বা প্রায়োরিটি দেখা হয়। কারো পছন্দ একরকম, অন্যের পছন্দ অন্যরকম। তো সেটার উপর ভিত্তি করে কি কি জিনিস সাধারণত খেয়াল রাখা হয়, এইটা আজকে কয়েকটা টিপস আমি বলে দেব। এটার মধ্যে 5টা আলোচনা করি, আরও অনেক টিপস থাকতে পারে। 5টা মেইন কি পয়েন্ট আজকে আলোচনা করব। তাহলে প্রথম পয়েন্ট কি, ম্যাক্সিমাম লোক যেটা প্রথমে পছন্দ করে সেটা হচ্ছে দেখে হলো মাইলেজ, মানে আমার গাড়ির মাইলেজ কেমন থাকবে, মাইলেজ কেমন দিবে এবং ফুয়েল ইকোনমি কেমন হবে। তো একটা মানুষ সাধারণত ডেইলি ড্রাইভের জন্য গাড়ি কী জন্য কেনে? বাচ্চাকে স্কুলে দেওয়ার জন্য, অফিসে যাওয়ার জন্য। তো এন্ড অফ দ্য ডেতে কত টাকার তেল খরচ করলো এটা কিন্তু একটা হিসাবে চলে আসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা চলে আসে, সে যত পয়সাওয়ালা লোকই হোক না কেন। তো এটা একটা কিন্তু ভালো কাউন্টেবল বিষয়, এবং যার কারণে ইদানিং কিন্তু হাইব্রিড গাড়িটা খুব জনপ্রিয় হয়ে উঠছে, কারণ ফুয়েল ইকোনমি এটা অনেকটা কমিয়ে আনে। হাইব্রিড গাড়ি নিয়ে আমরা আলোচনা পরবর্তীতে করব, সেটা আলোচনার বিষয়ে আসবে আমাদের। এটা একটা ইম্পর্টেন্ট টপিক কিন্তু। তো প্রথমে আসে মাইলেজ বা ফুয়েল ইকোনমি কেমন, কত কমে আপনি কত বেশি কিলোমিটার চলতে পারবেন কত কম তেলে, এটা হচ্ছে একটা বিষয়। এবং ওইটার পাশাপাশি এই ক্যাটাগরির যে লোকজন আছে তাদের এটাও একটা কনসার্ন থাকে যে স্পেয়ার পার্টসের অ্যাভেলেবিলিটি এবং এটার মানে দামটা কীরকম রিজনেবল কিনা, সেটাও কিন্তু একটা বিষয়বস্তুতে চলে আসে। কারণ দেখেন, প্রথম টেনশনটা কি, একে তো একজন ব্যক্তি লাইফে ফার্স্ট একটা গাড়ি কিনতেছে, তো তার টেনশন স্বাভাবিকভাবেই থাকবে যে গাড়িটা কিনলাম, এটার মেনটেনেন্স কস্ট কত, কারণ সে জানে না। আর বাংলাদেশের একটা ব্যাড প্র্যাকটিস হচ্ছে, কেউ গাড়ি কিনতে চাইলে জানুক বা না জানুক পরামর্শদাতার কোনো অভাব নাই। সে নিজেও হয়তো গাড়ি ওন করে না, বা সে যেই গাড়ি ওন করে ওই লোক যেই গাড়ি কিনতে চাচ্ছে সেটা সম্পর্কে তার কোনো ধারণা নাই, একটা বলে ফেললো আর কি। এই টেন্ডেন্সিটা বাংলাদেশের খুব বেশি লক্ষ্য করা যায়। এটা একটা ব্যাড প্র্যাকটিস বলে আমি মনে করি। সেটাতে আমরা পরবর্তীতে আসবো, এই বিষয়গুলো সবগুলোই কাভার হবে। দ্বিতীয় যেটা আসে, অনেকেই কিন্তু নিউ ফিচার্স বা সেফটি কী আছে গাড়ির সেটার ব্যাপারে খুব কনসার্ন। নিউবর্ন বেবি বা যাদের ছোট ফ্যামিলি বাচ্চা আছে তাদের চলাফেরার ক্ষেত্রে ওই প্যারেন্টসগুলো কিন্তু গাড়ি কেনার ক্ষেত্রে খেয়াল রাখে গাড়ির সেফটির ইস্যুটা কেমন, এয়ারব্যাগ কয়টা আছে, নিউ ফিচার্স কী আছে, অডিও সিস্টেম কেমন আছে, এই জিনিসগুলো কিন্তু একটু মানে তারা খেয়াল রাখার চেষ্টা করে। এটা হচ্ছে আরেকটা ক্যাটাগরি। আরেকটা হচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যে দেখা যায় স্টাইল এবং মানে স্পিড, এই দুইটা জিনিস খুব কনসার্ন করে যে যেমনই হোক গাড়ির দামটা ব্যাপার না, আমার এটার স্টাইলিশ লুক লাগবে এবং পাশাপাশি এটার স্পিড কত বেশি, টপ স্পিড কততে ওঠে। যদিও বাংলাদেশের রাস্তায় কে কত টপ স্পিডে গাড়ি তোলে এটা আমার খুব একটা জানা নেই, সাধারণত খুব একটা তোলা হয় না। কিন্তু আপনার গাড়িতে 220, আমার গাড়িতে 180, মানে এটা নিয়ে একটা কম্পিটিশান। কেন 180, কেন 220, সেটার জানতে হলে আগে আপনাদেরকে একটু অটোমোটিভ নিয়ে মানে একটু গবেষণা করতে হবে কেন এটা হয়ে থাকে। আর জাপানে সেফটি ইস্যু হিসাবে সাধারণত 180 লিমিট দিয়ে দেওয়া হয়। তার মানে যে এটা 180 পর্যন্ত ওঠে তা কিন্তু না। তার মানে 220 উঠলেই গাড়ি ভালো, 180 ভালো না, এটা কিন্তু না। তো একটা আছে, ইয়াং জেনারেশনরা তারা চেষ্টা করে একটু হায়ার সিসি বা একটু স্টাইলিশ এবং মানে বেশি স্পিডে চলবে এরকম গাড়ি, স্পিড লিমিট বেশি এটার গাড়িটা পছন্দ করে। আরেকটা আছে আপনার, সবাই চায় যে কম্বাইন্ড একটা ইস্যু মানে একটা প্যাকেজ কিনতে। কেউ কেউ আছে গাড়ির কমফোর্ট এবং স্পেস কেমন এটা চিন্তা করে, যার কারণে কিন্তু বাংলাদেশে দেখবেন আপনার প্রোবক্স বা আপনার স্পেসিও, তারপরে আপনার কি বলা যেতে পারে ফিল্ডার, এই গাড়িগুলো জনপ্রিয়। কেন বলছি, কারণ বাজার সদাই থাকে, বিভিন্ন জিনিস ট্রান্সপোর্টেশনের দরকার পড়ে, ফ্যামিলি একটু বড়, একটু লোকজন বসতে পারে, একটু জায়গাটা বড়, ওয়াগন টাইপের যে গাড়িগুলো, এটার একটা ভালো কিন্তু জনপ্রিয়তা বাংলাদেশে আছে, কারণ তারা স্পেস ইস্যুটাকে একটা কনসার্ন হিসাবে ধরে। প্লাস পাশাপাশি একটু জায়গা বড় হলে কিন্তু গাড়িটা একটু কমফোর্টেবল হয় স্বাভাবিক, তো তারা স্টাইলের চাইতে ওই কমফোর্টটাকে বেশি প্রাধান্য দেয়। সেই দিকটা লক্ষ্য করলে কিন্তু নতুন যেই হাইব্রিড গাড়িগুলোর মধ্যে প্রিয়াসটার লুক, তারপরে আপনার মাইলেজ, তারপরে আপনার স্পেস, কমফোর্ট সব কিছু মিলিয়ে একটা গুড ডিসিশন বলে আমি মনে করি প্রিয়াস গাড়িটা। মানে প্রিয়াস গাড়ি আমাকে কোনো টাকা দেয় নাই বা স্পন্সর করে নেই এটা বলার জন্য, যাই হোক, আর কেউ দিলে আমি আই ডোন্ট মাইন্ড। যাই হোক, পরের ইয়েতে চলে গেলাম। 5 নাম্বারটা হচ্ছে গাড়ি কেনার সময় যেটা খেয়াল রাখে অনেকেই,
সেটা হচ্ছে গাড়ি কিনবো, আফটার সেলফ সার্ভিস বা এটার জিনিসপত্রের অ্যাভেলেবিলিটিটা কেমন হবে। দাম ব্যাপার না, কিন্তু অ্যাভেলেবিলিটি থাকতে হবে। যেটার কারণে বাংলাদেশে ম্যাক্সিমাম টয়োটা ছাড়া অন্যান্য গাড়ি কিনতে গেলে মানুষের প্রথমে মাথা ব্যথা হয়ে যায়। মানে এটা একটা কীরকম ডিসিশন আমি বলি, টয়োটা ছাড়া কোনো গাড়ি কিনতে যাওয়া মানে হচ্ছে আপনার ফ্যামিলির অ্যাগেনস্টে গিয়ে পালিয়ে বিয়ে করার মতো অনেকটা। হ্যাঁ, কেন? কারণ তখন একটা অনেক কিছু ডিসিশন নিতে হয়, সমাজের বাইরে যেতে হচ্ছে, মানে আমাকে কি সমাজ মেনে নিবে, হ্যাঁ এরকম একটা ব্যাপার স্যাপার কিন্তু লক্ষ্য করা যায়। আপনারা দেখেন, আপনাদের সাথে মিলে যাবে, আপনারা মিলিয়ে দেখেন হয় কিনা ব্যাপারটা। টয়োটা কোনো সমস্যা নাই, মানে হচ্ছে ফ্যামিলি ঠিক করে দিচ্ছে। হোন্ডা বা হোন্ডার বাইরে হোন্ডাই বা অন্যান্য মিৎসুবিশি এটা মানে হচ্ছে পালায় বিয়ে করছে বা সমাজের বাইরে, ওকে সমাজ থেকে বহিষ্কৃত করতে হবে, ব্যাপারটা এরকমটা অনেকটা না। কিন্তু আপনি বিয়ে করবেন কাকে? আপনার পছন্দের মেয়েকে। সো আপনি নিচ্ছেন কোনটা? আপনার পছন্দের গাড়িকে। সো আপনার কি ডিসিশন নিতে হবে, আপনি কি সমাজের কথা শুনবেন না আপনার ডিসিশনটা ফাইনাল করবেন? তো এটা মাঝে মধ্যে নিজের ডিসিশন নেওয়া ভালো। তো এটা গেল মোটামুটি 5টা মানে গাড়ি চুজ করার ক্ষেত্রে মানুষ যেইগুলোতে কনসার্ন থাকে। এখন কিছু কিছু গাড়ি আছে আপনার এই 5টা জিনিসই অলমোস্ট প্রায় কাছাকাছি কাভার করে ফেলে। আপনার ফুয়েল ইকোনমিও কম থাকে, স্পেসও ভালো, কমফোর্টও ভালো, স্টাইলও সুন্দর, এরকম কিন্তু মাঝে মধ্যে কিছু হাতে গোনা গাড়ি বেরিয়ে যায়, যেমন তখন ওই গাড়িগুলো ইনস্ট্যান্ট হিট হয়ে যায়। প্রিয়াসের আগের যে মডেলগুলা আপনারা যদি দেখে থাকেন, একসময় বলা হতো যে প্রিয়াসে যদি চড়ি বন্ধুবান্ধবরা কথা বলা বন্ধ করে দিবে, এটাতে চড়া যাবে না। এখনকার দেখেন ইম্প্রোভাইজ হতে হতে এটা কিন্তু স্টাইলিশ, লুক, কমফোর্ট, স্পেস সব কিছু মিলে বেশ ভালো একটা সুন্দর ব্যাপার স্যাপার ওরা করছে। তারপরে আসা যাক হোন্ডার যে গাড়িগুলো সুন্দর লুকের মধ্যে গ্রেস, সব দিক দিয়ে মিলিয়ে চিন্তা করলে কিন্তু এটা ভালো একটা ডিসিশন। আপনার এলিয়ন প্রিমিয়র চেয়ে কম দামে পাচ্ছেন, কিন্তু এর মোটামুটি কাছাকাছি সব ফিচার্সগুলো কিন্তু আপনি পাচ্ছেন। পারলে 2-1টা ফিচার্স বেশি পাচ্ছেন, হয়তো স্পেসটা একটু কম থাকবে, কিন্তু আপনার অন্যান্য ফিচার্সগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। ডুয়েল ক্লাইমেট কন্ট্রোল পাচ্ছেন, পিছনে রেয়ার ভেন্ট এসি পাচ্ছেন, অনেক কিছু পাচ্ছেন। তাহলে দেখা যায় কি কাছাকাছি 1-2টা জিনিস কমিয়ে বাড়িয়ে কিন্তু আপনি মোটামুটি একটা গুড ডিলে যেতে পারবেন, যদি আপনি একটু চুজি হন এবং কোনো এক্সপার্টের পরামর্শ নেন। যে আপনি যদি তাকে খুলে বলেন যে আমার এই জিনিসগুলো চাহিদা, আমি এই জিনিসগুলো মিলিয়ে একটা গাড়ি কিনতে চাচ্ছি। আরেকটা রং ডিসিশন হলো, রং কনসেপ্ট, সেটা হচ্ছে মানুষ কি করে আপনার গাড়ির গ্রুপে জিজ্ঞেস করে যে আমি এই গাড়িটা কিনতে চাচ্ছি। এটা হচ্ছে অনেকটা ব্লাইন্ড ইয়ের মতো, আমি একটা বিয়ে করতে চাচ্ছি, আমার জন্য একটা মেয়ে দেখো, ব্যাপারটা এরকম। আপনার কীরকম পছন্দ সেটা তো ভাই আপনিই ভালো বলতে পারবেন, তাই না? তো তখন যেটা আপনাকে চাপায় দেওয়া হয় সেটাই আপনি হয়তো পরবর্তীতে অনুরোধে ঠেকে গেলেন। এই জন্য আমি বলবো আগে নিজে অ্যানালাইসিস করেন, নিজে একটা মোটামুটি আজকাল অ্যাভেলেবেল গুগল করা যায়, আজকাল অ্যাভেলেবেল ইউটিউবে ভিডিও দেখা যায়, আজকাল অ্যাভেলেবেল ফ্রিতে অনেক এক্সপার্ট অ্যাডভাইস পাওয়া যায়, তো এরকম অনেক কিছু পাওয়া যায়। তো এগুলো অ্যাভেলেবেল আছে, তো আপনারা এগুলো অ্যাভেলেবেল অ্যাডভাইসগুলো নেন, তারপর আপনি নিজে একটা সামারাইজ করেন, তারপরে আপনি কাউকে জিজ্ঞেস করেন। আর কোনো কিছু না পাওয়া গেলে কামধান্দা ছাড়া এই অটোমোটিভ এক্সপার্ট তো বসে আছেই আপনাদেরকে হেল্প করার জন্য। আপনারা আমাকে কল করতে পারেন, আপনারা আমাকে ইমেল করতে পারেন, আই উইল ডেফিনেটলি হেল্প ইউ। তো এই ছিল আজকে মোটামুটি একটা ধারণা। আপনারা ডিসিশন নেওয়ার আগে নিজেরা একটা অ্যানালাইসিস করেন, গুগল ঘাটাঘাটি করেন, ইউটিউব দেখেন, তারপরে একটা নিজে মোটামুটি একটা 60% ডিসিশন নেওয়ার পরে তারপরে কারো পরামর্শ নেন যে এটা সুবিধা কি অসুবিধা কি। যে আসলেই জানে সে আপনাকে রিয়েল অ্যাডভাইসটাই দিবে, কারণ তার তো এখানে কোনো বেনিফিট নেই। আপনি গাড়িতে চড়বেন, ওনার কি যাইতেছে আসতেছে। কিন্তু অনেকে এটা পার্সোনালি নিয়ে নেয়, ওই গাড়িতে আমি চড়ি না, ওনাকেও চড়তে দিব না। এটা হচ্ছে বাংলাদেশের একটা ব্যাড হ্যাবিট বা ব্যাড প্র্যাকটিস। যাই হোক, এই লকডাউনে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা এনজয় করছিলেন অ্যালেন সিজন অটোমোটিভ মোটোপড, বাংলাদেশের প্রথম অটোমোটিভ মোটো পডকাস্ট, পাওয়ার্ড বাই শারফান ইম্পোর্টস, ইগনাইটেড বাই অটোমোটিভ ডিএনএ পিডি। দ্রাস্তে একটি ইম্পর্টেন্ট বিষয়ে আলোচনা করে রাখি। আপনাদের কাছ থেকে প্রতিদিনই অসংখ্য অটোমোটিভ রিলেটেড কোশ্চেনারিজ এবং কল আমার কাছে এসে থাকে, যা হয়তো সময় স্বল্পতার কারণে বা ব্যস্ততায় অনেক সময় অ্যাটেন্ড করা সম্ভব হয়ে ওঠে না। এই জন্য আমি একটি মডিউল ডেভেলপ করেছি। এই ভিডিওর নিচে একটি ডেসক্রিপশন ফর্ম লিঙ্ক আমি দিয়ে রাখছি, যেটি ফিল আপ করে আপনি আপনার বিস্তারিত গাড়ির বিবরণ এবং যে সমস্যাটি আপনি ফেস করছেন সেটি আমাদেরকে জানিয়ে রাখলে অতি অল্প সময়ের মধ্যে আমাদের ডেডিকেটেড অটোমোটিভ এক্সপার্ট টিম আপনার সাথে যোগাযোগ করে আপনাকে ফ্রি কনসালটেন্সি দেওয়ার চেষ্টা করবে। আমি আশা করব এর মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত সমস্যাটির সঠিক সমাধান অতি দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবেন। সো যেতে যেতে লেটস ইগনাইট দ্য ইন্ট্রো।